কোয়ালিটি কন্ট্রোল ইন ফুড ইন্ডাস্ট্রি। তো এখন কোয়ালিটি কন্ট্রোল ইন ফুড ইন্ডাস্ট্রি এই জিনিসটা পড়ার আগে আমাদের হোয়াট আর দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড সিস্টেমস এবং তোমার ল অ্যান্ড রেগুলেশন, এই বিষয়গুলি সম্পর্কে আমাদের প্রাইমারি একটা আইডিয়া থাকার কথা। তো আমরা তো ফুড ওই যে কি জানি সেফটি ইন ফুড ইন্ডাস্ট্রি না, এই সাবজেক্টে তোমার 4-1 ছিল না স্যার? ফুড সেফটি ছিল না স্যার? না না, একটা সাবজেক্ট আমি যে পড়াইলাম স্যার সেফটি ইন ফুড 4-1 স্যার আপনি 4-1 নিউট্রিশন অ্যানালাইসিস আর বেভারেজ টেকনোলজি পড়াইছেন। সেফটি ইন ফুড ইন্ডাস্ট্রি, তাহলে এটা কি তোমার ফুড অ্যানালাইসিস বলতেছেন না? তোমাদের একটা সাবজেক্ট থাকার কথা না যে সেফটি ইন ফুড ইন্ডাস্ট্রি, এটা বোধ অপশনাল বোধ না? স্যার হইতে পারে, আমরা কোনো এই টাইপের কোনো সাবজেক্ট পড়িনি আসলে। স্যার আমাদের এই সেমিস্টারে স্যার শুধু ডেইরি ইঞ্জিনিয়ারিং আর বেভারেজ টেকনোলজি পড়ানো হয়েছে স্যার, ওইটা ছিল না স্যার। ও, বেভারেজ টেকনোলজি না? জি স্যার। ওইটা কেউ নেয় নাই না নাকি? স্যার, স্যার ওটা নেয় নাই বলতে স্যার ডিপার্টমেন্ট থেকে বলছে যে এই দুইটা নেওয়া লাগবে। সবাইকে স্যার করে দিয়েছে স্যার, কম্পালসারি করে দিয়েছে দুইটাই। ও আচ্ছা আচ্ছা, না কিন্তু ওই সাবজেক্টটা তো তোমাদের নেওয়াটা খুবই জরুরি ছিল। তো আসলে তোমার এই সাবজেক্টটার প্রাইমারি বেসিসই হলো তোমার ওই যে ওই ওই দুইটা ওই সাবজেক্টটা। স্যার ওটা কি আলিম স্যার পড়ায় নাকি? না, ওটা আমি পড়াইতাম। ও আচ্ছা আচ্ছা, আগে বুরহান স্যার পড়াইতে পারে, আমি পড়াইতাম। তাইলে তো স্যার পড়ানোর সুযোগ ছিল, আমরা তো ভাবছি বোধহয় আলিম স্যার পড়ায় এই কারণে। না, ওইটা তো আসলে কেন যে এটা মিসিং হইলো আমি তো বুঝলাম না। অবশ্য বেভারেজ টেকনোলজিটাও আবার ইম্পর্টেন্ট, মানে আমাদের এই সাবজেক্টগুলি আসলে মানে তোমাদের এই কারিকুলাতে এত মানে তোমার আনঅর্গানাইজড। যাই হোক, আমরা নতুন কারিকুলা এগুলি কিছুটা অর্গানাইজড করছি। তোমাদের আসলে যেটা প্রাইমারি যে ফোকাস, এবং তোমরা ফুড সেফটি অথরিটিতে পরীক্ষা দিতে যাবা, এটার মূল বেসিস হলো তোমার এই যে কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড সিস্টেমস, এই সাবজেক্টটা। আর হইলো তোমার ওই যে সেফটি, মানে সেফটি আসলে সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই দুইটা এইটাই একটা সাবজেক্ট হওয়ার কথা। বাট তোমাদের মনে করো কোয়ালিটি স্ট্যান্ডার্ডগুলি মনে করো ধরো আমরা এই সাবজেক্টের আন্ডারে পড়া, হয়তো আমি কিছুটা পড়ায়া তারপরে হয়তো শুরু করলাম, কিন্তু ওই যে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমগুলি তো এটা তো তোমার এখানে কভার করাটা কঠিন। তো এনিওয়ে, তাহলে আমরা দেখি মানে যতটুকু করতে পারি 2 ক্রেডিটের মধ্যে যে কি করা যাবে জানি না। তো আমরা আমি তোমার এই সাবজেক্টে আমি আর মোবারক পড়াবো। মোবারক মোস্টলি তোমাদের ওই যে সেন্সরি ভ্যালুয়েশন এবং তোমার কোয়ালিটি যে তোমার ওই কোয়ালিটি এলিমেন্টসগুলি যেগুলি আসবে সবগুলি মোটামুটি সে দেখবে। আমি তোমাদের এখানে একটু মোটামুটি যেটা রিলেটিভলি তোমাদের একটু কঠিন মনে হবে সেটা হলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড সিস্টেম, এই পার্টটা আমি পড়াবো। তো এটা এই জন্য পড়াবো যে এটা তোমাদের জন্য খুবই জরুরি। এবং ফুড সেফটি ম্যানেজমেন্টের সাথে দেখো তোমাদের শুধু পার্থক্য ওই একটা সাবজেক্ট দিয়ে হবে, সেটা হলো কোয়ালিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড সিস্টেমস, আর এটা হলো তোমার স্পেসিফিকেশন অ্যান্ড সার্ভিলেন্স। এই দুইটা সাবজেক্ট দিয়ে তোমাদের মেজর পার্থক্য হবে। তো এই জন্য এই পার্টটুকু আমাদের যেভাবে হোক কোনো না কোনো ফর্মে তোমাদেরকে একটু ডিটেলস করতে হবে। তো এখন আমরা যেটা শুরু করতে, স্ক্রিনটা শেয়ার হয় নাই স্যার। শেয়ার হয়নি না? স্ক্রিনটা শেয়ার হয়নি স্যার, শুধু আবার দিতেছি। রিজিউম শেয়ার। এখনো হয় নাই? না স্যার। হ্যাঁ না স্যার। এখন না স্যার।
এখনো হয় নাই না? না স্যার। আর স্ক্রিন শেয়ার হইতেছে কিন্তু মানে পাওয়ার পয়েন্ট শেয়ার হইতেছে না। আপনার ওই জুম টু পাওয়ার পয়েন্ট প্লাগইনটা মনে হয় ইনস্টল নাই। জুম টু পাওয়ার পয়েন্ট প্লাগইন থেকে, কিন্তু ইতিপূর্বে তো এটাই করলাম। ক্লাস নিছেন তো এর আগে স্যার? হ্যাঁ, এর আগে তো ক্লাস সবসময় এইভাবেই করছি, কখনো তো এরকম হয় নাই। স্যার লগ আউট করে একবার ঢুকবেন নাকি? স্যার হয়েছে স্যার, হয়েছে স্যার। এবার হয়েছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করতেছি আমাদের ক্লাসটা। সেটা হলো যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস আমরা দিয়ে শুরু করব, বা কোয়ালিটি কনসেপ্ট। এই প্রথম লেকচারটা হবে আমাদের কোয়ালিটি কনসেপ্ট। আসলে কোয়ালিটি বলতে আমরা কি বুঝি, বা এর সাথে অ্যাসোসিয়েট অন্যান্য বিষয়গুলি কি। আচ্ছা, এক মিনিট দাঁড়া। হ্যাঁ, এটা তো প্রথম আমরা যেটা আলোচনা করব কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাট্রিবিউটস, মানে কোয়ালিটি কনসেপ্টটা কি এটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখো, এখানে কোয়ালিটি সম্পর্কে অনেক সায়েন্টিস্ট অনেক ধরনের মতামত দিয়েছেন। তাদের কিছু কিছু মতামত এখানে দেওয়া আছে। তো সবচেয়ে উল্লেখযোগ্য যে মতামতগুলি, তার ভিতরে এই ভদ্রলোক জুরান, সে অনেক আগে থেকেই, এবং এই যে ক্রসবাই, ফিগেনবাম, এই সকল সায়েন্টিস্টগুলি আসলে খুবই, এবং এই সায়েন্টিস্টগুলির কথাবার্তাই একত্রে করে নিয়ে আইএসও পরে তোমার ভালো করে একটু বড় করে আসে মতামত দিচ্ছে। তো জুরানের মতে আসলে কোয়ালিটি কনসেপ্ট হইল ফিটনেস ফর পারপাস ইউজ। কোনো জিনিসের আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা ব্যবহার করি, সেই উদ্দেশ্য পূরণে সে কতটুকু সক্ষম, সেটাই হলো তোমার কোয়ালিটি। তো এই ভদ্রলোকের ডেফিনিশন এটাই, মানে তার চিন্তা ভাবনা এরকমই আর কি, যে কোয়ালিটি ইজ নাথিং বাট ফিটনেস ফর পারপাস অফ ইউজ। আবার আমরা যদি ক্রস বাই ওনার মতামত চিন্তা করি, সে অনেক আগে, দেখো তোমাদের জন্মেরও আগে সে মতামত দিছে যে কোয়ালিটি ইজ কনফরমেন্স টু দ্য রিকোয়ারমেন্টস, মানে তুমি যা চাচ্ছ তার সাথে সেটা কতটুক তোমার এটা মিলে যায়, সেটাই হলো তোমার কোয়ালিটি। তো দেখো, তারা কিন্তু খুবই কয়েকটা শব্দে এত সুন্দর করে মানে কোয়ালিটি সম্পর্কে বলছে, যে এখানে এটাকে তুমি বিশ্লেষণ করতে গেলে দেখা যাবে যে তুমি অনেক কথাই বলতে পারো। যে কনফার্মেন্স টু দ্য রিকোয়ারমেন্টস, তোমার রিকোয়ারমেন্টস এর সাথে সেটা কতটুকু কনফার্ম করে। এখন মনে করো যে রিকোয়ারমেন্ট শব্দটা কি, তোমার সাধ্যের সাথে এটা সম্পর্কিত। তোমার হয়তো খুব বেশি ভালো জিনিস, কিন্তু তোমার সাধ্যের ভিতরে না হইলে, হ্যাঁ, সেটা তোমাকে যতই স্যাটিসফাই করুক না কেন, তুমি এটা কিনতে পারবে না। এই জন্য এগুলিকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, বাট যে ছোট্ট কথায় যেভাবে তারা মানে সংজ্ঞাগুলি দিছে, দিস ইজ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েবল আই থিঙ্ক। তাহলে আমরা জুরান এবং ক্রসবাইয়ের যে সংক্ষিপ্ত কথা যেটা শুনলাম, যে একজন বলতেছে ফিটনেস ফর পারপাস অফ ইউজ, আরেকজন বলতেছে কনফরমেন্স টু দ্য রিকোয়ারমেন্টস। আর এই ভদ্রলোক দেখো কি বলছে, যে কোয়ালিটি the total composite product and service characteristics of marketing, engineering, manufacture and maintenance through which the product and service in use will meet the expectation by the consumer. আসল কথাটাই আসলে নিচেরটা, expectation by the consumer। এই expectation by the consumer এটা কতটুকু তোমার এই যে মিট করবে, এই যে মিট দ্য এক্সপেকটেশন বাই দ্য কনজিউমার, এটাই আসলে মেজর কথা। এবং এই কথাটাকে সাপোর্ট দেওয়ার জন্য দেখো এর আগে অনেকগুলি কথা দিছে, সেই কথাগুলি আসলে এই মূল কথার সাথেই তোমার সম্পর্কিত। এবং এই মূল কথাটা যদি আমরা ধরি, তাহলে দেখো এই যে বাকি দুইজনের যে কথার সাথে কিন্তু অনেকটা মিলে যায়। তো মিট দ্য এক্সপেকটেশন বাই দ্য কনজিউমার, সেই মিটটা কিভাবে আসবে, যে এটা হইতে পারে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস। মানে তুমি অনেক ক্ষেত্রে দেখো তুমি কোনো সার্ভিসও কিনতে পারো, প্রোডাক্ট না কিনে তুমি একটা সার্ভিসও কিনতে পারো। তাহলে প্রোডাক্ট এবং সার্ভিস ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্যগুলি কোথায় কোথায় আসতে পারে,
যে মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং এন্ড মেইনটেনেন্স, যে থ্রু হুইচ দ্য প্রোডাক্ট এন্ড সার্ভিস ইন ইউজ, যার মাধ্যমে আমরা প্রোডাক্টটা সবসময় ইউজ করি। আমরা ডাইরেক্ট সরাসরি কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে আসতে পারি না, আমাদেরকে কি একটা প্রক্রিয়ার ভিতরে আসতে হয়। তো সেই প্রক্রিয়াটাকেই সে এখানে উল্লেখ করে দিয়েছে যে মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং এন্ড মেইনটেনেন্স। কারণ কোনো জিনিসের যদি মার্কেটিং ভালো না হয় বা তোমার অ্যাভেলেবল না করা যায়, তাহলে কিন্তু সেই জিনিস সবাই ইউজ করতে পারবে না। সেই প্রোডাক্ট তুমি ইউ আর ইন ডিমান্ড অর ইউ হ্যাভ দ্য এক্সপেকটেশন, বাট দিস ইজ নট অ্যাভেলেবল টু ইউর রিচ। তো এই কারণে উনি কথাগুলি তোমার এখানে লাগাই দিছে যে আমি যে সার্ভিস বা প্রোডাক্টটা পেতে চাই সেটা ইট মাস্ট কাম থ্রু ফিউ প্রসেসেস। সেই প্রসেসগুলির ভিতরে আছে মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচার এন্ড মেইনটেনেন্স। ক্লিয়ার? ওই যে দেখেন কোটো আছে, প্রত্যেকটা কোটো নেন, নেয়া ওইগুলির ভিতরে একটা একটা ভরবেন আর এটা মার্কিং করবেন 1 2 3 দিয়ে। হ্যাঁ, আমার মনে একবার বুঝলে বই রাখেন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম যে জুরানের কথা অনুযায়ী ফিটনেস ফর দ্য পারপাস অফ ইউজ, ক্রসবায়ের মতে কনফার্মস টু দ্য রিকোয়ারমেন্টস, এবং ফুয়েনবার্মের মতে meet the expectation by the consumer. Meet the expectation by the consumer based on the key. Meet the expectation by the consumer. It will be based on the some characteristics, those characteristics like marketing, engineering, manufacturing, and maintenance. যার মাধ্যমে প্রোডাক্টটা তোমার will come to your যে প্রোডাক্ট অর সার্ভিস উইল কাম ইন ইউর ইউজ, এবং সেই ইউজিং এর ক্ষেত্রে যদি সে তোমার এক্সপেকটেশনটা মিট করতে পারে সেটাই হবে কোয়ালিটি। তাহলে আমরা মোটামুটি দেখতেছি এই তিনজন ভদ্রলোকের কথা মোটামুটি কাছাকাছি। তো এদের কথাগুলিকে তারপর সামারি করা হয়েছে তোমার এখানে একটা। এক মিনিট একটু লাইনে থাকো। আসসালামু আলাইকুম ডক্টর হাসান। তো হলো আমাদের তিনজন ভদ্রলোকের কনসেপ্ট অ্যাবাউট দ্য কোয়ালিটি, এন্ড ফাইনালি আইএসও এই কথাগুলিকে তোমার একসাথে তারা করে একটা সংজ্ঞা নিয়ে আসছে। এটা দেখো কিরকম করছে, দ্য টোটালিটি অফ দ্য ফিচার্স এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডাক্ট। কোনো একটা প্রোডাক্টের তোমার যে তার বৈশিষ্ট্য বা তার যে বাহ্যিক অবয়ব, এটা তোমার একটা হইতে পারে, একাধিক হইতে পারে, বা অনেকগুলি আসপেক্টের সমন্বয়ে হ্যাঁ কিছু বিষয় হইতে পারে, যে বিষয়গুলি দ্যাট বিয়ার্স অন ইটস এবিলিটি টু স্যাটিসফাই স্টেটেড অর ইমপ্লাইড নিডস, যেগুলি সামগ্রিকভাবে হ্যাঁ কোনো একটা কাস্টমারের বা ওই প্রোডাক্টের যে ধরনের তোমার তার এবিলিটিকে
ডিক্লেয়ার করে দেওয়া আছে, সেই এবিলিটিগুলিকে সে স্যাটিসফাই করবে বা ইমপ্লয়েড করবে, এটাই বলা হচ্ছে কোয়ালিটি। তাহলে এখানে দেখো তারা যেটা বলার চেষ্টা করতেছে, এই যে ভদ্রলোকের যেটা ফুয়েনবার্গের যে মতামত অনুযায়ী যে প্রোডাক্ট এন্ড সার্ভিস ক্যারেক্টারিস্টিক্স, এটাকে তারা এইভাবে নিয়ে আসছে দ্য টোটালিটি অফ দ্য ফিচার এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের তার বৈশিষ্ট্য বা অবয়বের যে একটা টোটালিটি, এটা হইতে পারে যে কোনো একটা প্রোডাক্ট দেখবা তুমি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখে কিনতে পারো, অথবা সার্বিক বিবেচনায় এটা কি সহজে পাওয়া যায় কিনা, তারপরে এটা মেরামতের কোনো গ্যারান্টি আছে কিনা, তারপরে তোমার দাম প্রাইস কেমন, তারপরে এটা তোমার সবসময় এটার তোমার হাতের নাগালে কিনা, এরকম অনেকগুলি বৈশিষ্ট্যকে একসাথে মিলিয়ে সাধারণত আমরা একটা প্রোডাক্ট কিনি। তারপর তার কোনো অন্যান্য ফুডের ক্ষেত্রে চিন্তা করলে তার নিউট্রিশনাল ক্লেম কেমন, হ্যাঁ, দেখতে কেমন, পরে তার খাওয়ার পরে তার ফিলিংসটা কেমন, এরকম অনেকগুলি বিষয়কে আমরা একসাথে চিন্তা করে তারপর একটা ডিসিশন নেই প্রোডাক্টটা কেনার জন্য। তো এই সার্বিকভাবে যতগুলি বৈশিষ্ট্য তোমার একটা প্রোডাক্টকে বা কোনো একটা বিষয়কে তোমার সিলেকশনে ভূমিকা পালন করে, সেইগুলিকে একসাথে বলা হচ্ছে টোটালিটি অফ দ্য ফিচার্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এবং এই বৈশিষ্ট্যগুলি কি করবে, ইট মাস্ট বিয়ার্স দ্য এবিলিটি টু স্যাটিসফাই স্টেটেড অর ইমপ্লয়েড নিডস। তুমি যে প্রয়োজনে এটা কিনতে চাচ্ছ সেই প্রয়োজন, অথবা এটা যে প্রয়োজনে বিক্রি হচ্ছে বা যে টার্গেটকে ফিক্সড করে এটাকে বিক্রি হচ্ছে, সেটা কতটুকু মিট করতে পারে, সেই বিষয়টা তার ভিতরে কতটুকু আছে, সেই থাকা বিষয়টাকেই আমরা বলতেছি কোয়ালিটি। তাহলে আলটিমেটলি যে আইএসও যেটা করছে, যে অন্যান্য সায়েন্টিস্টগুলির সংজ্ঞার মূল মেসেজটাকে একসাথে করে তোমার একটা মানে একটা কমপ্লিট একটা ডেফিনিশন সে দিছে। তো এই ক্ষেত্রে মোটামুটি এটাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কোয়ালিটি বলতে আসলে কি বুঝবো। যে এক এক সায়েন্টিস্ট এক এক কথা বলছে, এই সায়েন্টিস্টগুলির কথাগুলিকে একসাথে মিলে আইএসও আরেকটা কনসেপ্ট দিছে, যে কনসেপ্টে কোয়ালিটিটাকে কিছু বৈশিষ্ট্যের সমষ্টি হিসেবে সে স্টেট করছে, যে বৈশিষ্ট্যের সমষ্টিগুলি ওই প্রোডাক্টের যে কাস্টমারের যে চাহিদা, ওই চাহিদাটাকে সে মিট করতে পারে বা মিট করার সক্ষমতা সে বহন করে, সেইগুলি হবে আমাদের কোয়ালিটি। তো এই হলো মোটামুটি কোয়ালিটি ডেফিনিশন বা কনসেপ্ট। তো এই কনসেপ্টের নিচে দেখো আরো কিছু কথা বলা আছে, দ্য প্রোডাক্ট অর সার্ভিস ফুললি স্যাটিসফাইড এগ্রিড কাস্টমার রিকোয়ারমেন্টস এট লোয়ার ইন্টারনাল কস্ট। এখানে দেখো এই এই কথাটার সাথেই এখানে এট লোয়ার ইন্টারনাল কস্ট, কিন্তু কস্ট যেন মিনিমাম হয়, এই কথাটাকে এখানে নিয়ে আসা হয়েছে। তারপর এখানে লাস্টে একটা কথা বলছে, অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার অর এ নেসেসারি অ্যাট্রিবিউট দ্যাট মেজার্স দ্য ডিগ্রি অফ এক্সিলেন্স। এটাকেও কোয়ালিটি ডেফিনিশন হিসেবে দেওয়া হয়। এটা দেখো আবার আইএসও সংজ্ঞার সাথে অনেকটা মিলে যায়, অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টার অর এ নেসেসারি অ্যাট্রিবিউট, যে এটা একটা স্পেসিফিক কোনো একটা বৈশিষ্ট্য হইতে পারে বা দরকারি অনেকগুলি বৈশিষ্ট্য একসাথে থাকতে পারে, যেটা ওই প্রোডাক্টের তোমার এক্সিলেন্সির একটা মানদণ্ড হিসেবে কাজ করবে। তো এই হলো তোমার কোয়ালিটি ডেফিনিশন। তাহলে প্রথমে আমরা যে কোয়ালিটি ডেফিনিশনগুলি পাচ্ছি, এগুলি সবাই কোনো না কোনোভাবে ডেফিনিশনগুলি দিয়েছে। তো এই ডেফিনিশনগুলির কিছু তোমার সাপ্লিমেন্টেশন হলো বাকি দুটা কথা। তো এই বিষয়গুলি তোমরা একটু খেয়াল করবা। তো আমি আশা করি যে কোয়ালিটির কনসেপ্ট সম্পর্কে তোমাদের সোফার কিছুটা আইডিয়া হয়ে যাওয়ার কথা, যে কোয়ালিটি বিষয়টা আসলে কি। তো তারপরে আমাদের যেটা আসতেছে যে কনসেপ্ট অফ কোয়ালিটি। তো কোয়ালিটির যে ডেফিনেশনটা আমরা দেখলাম, যে এখন এটার আলোকে আমরা যে কোয়ালিটির যে কনসেপ্টটা আমরা পেলাম, সেই কনসেপ্টটা দেখো আমরা কি পেলাম। তো এই কোয়ালিটির কনসেপ্টটা আমরা যা পেয়েছি, এটার আগে এটাকে একভাবে চিন্তা করা হতো এবং বর্তমানে এটাকে আর একটু নতুনভাবে চিন্তা করা হয়। তো এই আগের এবং বর্তমানের যে চিন্তা ভাবনা আছে, এই দুইটা চিন্তা ভাবনার একটা তুলনা দেখো এখানে দেওয়া আছে, যে ওল্ড কনসেপ্ট আর হলো নিউ কনসেপ্ট অফ কোয়ালিটি। ওল্ড কনসেপ্টকে কোয়ালিটিকে চিন্তা করা হয়তো ইজ অ্যাবাউট প্রোডাক্ট, এটা শুধুমাত্র একটা প্রোডাক্টের, কিন্তু নতুন হিসেবে এটাকে চিন্তা করা হয় যে কোয়ালিটি ইজ অ্যাবাউট দ্য অর্গানাইজেশন ভেরি মাচ। কারণ হলে দেখবা যে আমরা প্রোডাক্টের ভিতরে কি আছে না আছে সেটা না দেখে অনেক সময়
জাস্ট একটা ব্র্যান্ড দেখে আমরা জিনিস কিনে ফেলি এবং আমরা ধরেই নেই যে জিনিসটা কি অনেক ভালো হবে। এই জন্য তোমার নতুন কনসেপ্ট অনুযায়ী এটা খুবই যৌক্তিক একটা তোমার চিন্তা ভাবনা, যে আগে কোয়ালিটি ইজ অ্যাবাউট প্রোডাক্ট, আগে যে প্রোডাক্টটাকেই খেয়ে দিয়ে আমরা বুঝতাম যে এটা কি ভালো না মন্দ, সেই হিসেবে আমরা চিন্তা করতাম। কিন্তু বর্তমানে চিন্তা করা হয় কোয়ালিটি ইজ অ্যাবাউট অর্গানাইজেশন। তার মানে শুধু প্রোডাক্টের কোয়ালিটি দেওয়া হবে না, কোম্পানির কমপ্লিট রেপুটেশনটাও ইজ অলসো এ পার্ট অফ দ্য কোয়ালিটি। তারপরে আছে কোয়ালিটি ইজ টেকনিক্যাল, এটা ছিল মানে আগের কনসেপ্ট, কিন্তু বর্তমানে বলা আছে না কোয়ালিটি ইজ স্ট্র্যাটেজিক। এটা একটা স্ট্র্যাটেজিক, আগে যেমন টেকনিক্যাল মানে যে এটার ভিতরে কিছু জিনিস আছে বা নাই, এরকম কিছু ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োকেমিক্যাল কিছু তোমার টেকনিক্যাল বা আসপেক্ট এটার ভিতরে আছে কি নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটা একটা স্ট্র্যাটেজিক। যেমন দেখবা প্রোডাক্টের ভিতরে কিছু কি আছে না আছে তার চাইতে প্রোডাক্টের মুরব্বটা যদি খুব বেশি সুন্দর করা যায়, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে কি এটার মার্কেট এটার কদর হয়তো বেড়ে গেছে। এই জন্য অনেক স্ট্র্যাটেজি নিতে হয় এটাকে তোমার ওয়েল অ্যাকসেপ্টেড করার জন্য। তো আরেকটা হলো কোয়ালিটি ইজ ফর ইন্সপেক্টরস, যে আগে যেটা দেখা হতো যে কোয়ালিটিটা শুধু যিনি এই কোয়ালিটির দায়িত্বে আছে সেই শুধু এটা কোয়ালিটি ইস্যুটাকে সে হ্যান্ডলিং করবে। কিন্তু বর্তমানে এটা কোয়ালিটি ইজ ফর এভরিওয়ান, বর্তমানে কোয়ালিটিটাকে সবার হিসেবে চিন্তা করা হয়। যেমন কোনো প্রোডাক্টের কোয়ালিটি প্যারামিটার বা কোয়ালিটি অ্যাসপেক্টগুলি যখন তুমি ফাইনালাইজ করবা, সেক্ষেত্রে দেখা যাবে তোমাকে তোমার কোয়ালিটি ডিপার্টমেন্ট সবসময় এটাকে হ্যান্ডলিং করবে ঠিকই আছে, কিন্তু এটা সবার মতামত নিতে হবে এবং সবাইকে এটাকে এনশিওর করার জন্য তোমার এখানে ইনভলভ করতে হবে। এই জন্য বর্তমানে কোয়ালিটি কন্ট্রোল শব্দটা না হয়ে আসছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আবার দেখা যায় যে মার্কেট থেকে কনজিউমারদের ফিডব্যাক কি সেটাও এটা পার্ট হিসেবে এটাকে নেওয়া হয়। এই জন্য কোনো প্রোডাক্ট ডাইরেক্ট মার্কেটিং করা হয় না, প্রথমে তোমার ডেভেলপমেন্ট ফেজে কনজিউমারদের হয়তো একটা প্রোটোটাইপ করে তাদের একটা মতামত নেওয়া হয়। তার মানে কি ওইখানে তুমি কি তাদের মতামত নিয়ে আসলাম। এই জন্য বলা হচ্ছে কোয়ালিটি ইজ ফর এভরিওয়ান। কোয়ালিটি ইজ লেড বাই এক্সপার্ট, আগে এক্সপার্ট দ্বারাই শুধু এটাকে মানে হ্যান্ডলিং করা হতো, কিন্তু এখানে কোয়ালিটি ইজ লেড বাই ম্যানেজমেন্ট। এখন হলো যেহেতু সবাইকে এটার ভিতরে ইনভলভ করতে হয়, এই জন্য এটা ম্যানেজমেন্ট দ্বারা এটা লিড করা হয়। গুড কোয়ালিটি ইজ হাই গ্রেড, আগে চিন্তা করা হতো, কিন্তু বর্তমানে চিন্তা করা কোয়ালিটি ইজ এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রেড। তুমি হাই গ্রেড করতে গেলে দেখা যাবে হয়তো তোমার প্রাইস অনেক বেড়ে যাচ্ছে, অথবা তার হয়তো দেখা যাবে যে অনেক আদার কস্ট বা অনেক ইম্পর্টেন্ট কোনো হয়তো হিডেন তার অ্যাট্রিবিউটস তোমার এখানে লুপ পেয়ে যাচ্ছে। এই জন্য এটাকে এই কনসেপ্ট থেকে বের হয়ে এখানে করা হচ্ছে যে কোয়ালিটি ইজ এট দ্য অ্যাপ্রোপ্রিয়েট গ্রেড, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট গ্রেডে চিন্তা করা হয়। তারপর আছে কোয়ালিটি ইজ অ্যাবাউট কন্ট্রোল, আগে চিন্তা করা হয়তো কোয়ালিটি ইজ অ্যাবাউট কন্ট্রোল, কিন্তু বর্তমানে চিন্তা কোয়ালিটি ইজ অ্যাবাউট ইমপ্রুভমেন্ট। এটা হলো একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা বিষয়, ইট ইজ নট এ ম্যাটার অফ কন্ট্রোল। তো এই মোটামুটি আমরা বুঝলাম যে কনসেপ্ট অফ কোয়ালিটি। খুলে কি করবেন? আচ্ছা, কি এমনি ডিমান্ড আছে নাকি? আচ্ছা, তাই গলায় ফেলান, আমারও মোটামুটি 10 কেজির মধ্যে ডিমান্ড আছে। তাহলে কনসেপ্ট অফ কোয়ালিটি, হ্যাঁ, ওল্ড কনসেপ্ট এবং নিউ কনসেপ্ট। তো তারপরে আমাদের দুইটা শব্দ আছে, এটা কোয়ালিটি আর কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি হলো আমরা সোফার মোটামুটি যে জিনিসটা বুঝলাম যে কোয়ালিটি কনসার্ন টু অ্যাট্রিবিউটস এবং অনেক ধরনের আসপেক্ট আমরা দেখলাম। আর কোয়ালিটি কনসেপ্ট ইজ ফার্স্ট, যে কোনো জিনিসের কোয়ালিটি কনসেপ্টে প্রথমে আসবে। আর কোয়ালিটি কন্ট্রোল হলো কনসার্ন টু অ্যাক্টিভিটিস, কোয়ালিটিটা আসলে কনসার্নিং টু দ্য অ্যাট্রিবিউটস, আর কোয়ালিটি কন্ট্রোল হলো কনসার্ন টু অ্যাক্টিভিটিস, ইউ নিড টু ডু সাম অ্যাক্টিভিটিস টু কন্ট্রোল ইট। আর কোয়ালিটি কনসেপ্ট ইজ ফার্স্ট, প্রথমেই তোমাকে কোয়ালিটি বুঝতে হবে, তারপরে হলো কি কন্ট্রোল। আর কোয়ালিটি কন্ট্রোল ইজ আফটার দ্য কোয়ালিটি। যখনই তুমি you have been clarified about the quality, then you go for control. This is the quality control. So you can add more definition or more points to get the good marks. এটা তুমি চেষ্টা করবে যে আরো কোনো ইন্টারনেট গেটে আরো কোনো অ্যাড করা যায় কিনা। সেক্ষেত্রে আমি শুধু দুইটা দিলাম, তোমাদেরকে আরো এখানে অ্যাড করতে হবে।
তো এখন আমরা যেটা আসতেছি যে পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলের পারপাসটা কি? যদিও আমাদের সাবজেক্টের নাম যেহেতু যে কোয়ালিটি কন্ট্রোল ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি, বাট আমাদেরকে এখন কিন্তু করতে হবে যে কোয়ালিটি কন্ট্রোল ইন এভরি অ্যাসপেক্ট। এক মিনিট লাইনে থাকো, বলি। আচ্ছা, ওই যে অ্যানিমেল সায়েন্স লেভেল 1 সেমিস্টার 2 তে বোধহয় কি অ্যানিমেল সায়েন্সের মধ্যে কোনো সাবজেক্ট আছে আমাদের, না? থাকার কথা, কারণ আমাদের স্টুডেন্টরা নাকি ওই অ্যানিমেল সায়েন্সের হেডের সাথে কমিউনিকেট করতেছে। অ্যানিমেল সায়েন্সের হেড আমাকে বলতেছে যে আমরা তো কোনো ইয়ে পাই নাই, রুটিন পাই নাই, তাহলে আমরা কিভাবে এটা বুঝবো? হ্যাঁ, এটা ডিনের দায়িত্ব, তো তুমি একটু ওইটা ওইভাবে একটু হ্যান্ড করো। ডিন অফিসে মুকসেদকে একটু টেলিফোন করো প্রয়োজন। ওকে, হ্যাঁ। আসসালাম রামু। আরে তুমি তো মিয়া আসল লোক দেখতেছি। তোমার এক কথাতে যেমন ম্যাজিকের মতো কাজ হইব তো এটা জানি না। আমি তো রাতে চেক করে দেখলাম যে সব একবারে দেখলাম হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ রামু। তা আমি দেখি হয়তো, হ্যাঁ আমি দেখলাম, হ্যাঁ হ্যাঁ আমি দেখি তোমার ওই যে ফ্যামিলি নিয়ে যাবো, হয়তো এই সপ্তাহের মধ্যে যাবো, গিয়ে নিয়ে আসবো আর কি। তো রামু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে খুবই মানে একটু অবাকই হইলাম আর কি, যে এটা এমন টনিকের মতো কাজ করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তোমার ফ্যামিলিকে নিয়ে একটু বেড়ায় যাও সময় পেলে, ক্যাম্পাসে আসলে চা খাই যাও, চার দাওয়াত রইল। ওকে, হ্যাঁ, ওকে, আচ্ছা। সরি, তোমাদেরকে একটু বেশি ডিস্টার্ব হচ্ছে আর কি টেলিফোনে। তো এখন আমাদের সাবজেক্ট যেহেতু কোয়ালিটি কন্ট্রোল ইন দ্য ফুড ইন্ডাস্ট্রি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমাদেরকে কিন্তু সব ক্ষেত্রে, নট অনলি ইন্ডাস্ট্রি, আমাদেরকে অ্যাজ ওয়েল এজ দ্য প্রাইমারি প্রোডাকশন, সেকেন্ডারি অ্যান্ড দ্য হোল ফুড চেইনেই আমাদেরকে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। তো সেই ক্ষেত্রে হোয়াট ইজ দ্য পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল? তাহলে কোয়ালিটি কন্ট্রোল আপনার পারপাস দুই ধরনের হইতে পারে। একটা হইতে পারে যে ইন পাবলিক। ওভারঅল যে কোয়ালিটি কন্ট্রোলের পারপাস, এটা হলো তিনটা। এটা হলো টু প্রোটেক্ট দ্য কনজিউমার্স ফ্রম ডেঞ্জার অ্যান্ড ফ্রডুলেন্ট, আর এটা হলো টু প্রোটেক্ট বিজনেস ফ্রম চিটিং, ড্যামেজ অ্যান্ড ফলস অ্যাকুইজিশন, আর এটা হলো টু এনশিওর the product with the compilation with law, মানে ensuring compilation with law, ensure the product compilation with laws। তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে হলো মেজর, মানে ওভারঅল পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল। তাহলে প্রথম পারপাসটা দেখো কি বলছে, প্রোটেক্ট কনজিউমার ফ্রম ডেঞ্জার অ্যান্ড ফ্রডুলেন্ট। এটা তুমি ইজিলি বুঝতেছো যে তোমাকে এমন কোনো জিনিস খাওয়ায় যেন তুমি বিপদগ্রস্ত বা অসুস্থ না হও, অথবা তোমার সাথে কেউ চিটিং, মানে প্রোডাক্টের মাধ্যমে তোমাকে যেন চিটিং না করে। এটা হলো অ্যাডাল্টারেশন বা মিস ব্র্যান্ডেড প্রোডাক্টের মাধ্যমে তোমাকে যেন তুমি প্রতারিত না হও। দিস ইজ ওয়ান অফ দ্য পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল। এই জন্য কনজিউমারকে প্রোটেক্টিং কনজিউমার ফ্রম ডেঞ্জার অ্যান্ড ফ্রডুলেন্ট, দিস ইজ দ্য ফার্স্ট অবজেক্টিভ অফ কোয়ালিটি কন্ট্রোল। The second objective is to protect business from cheating, damage and false acquisition. এটার মানে কি? এটার মানে হলো যে মনে করো তুমি একজন কম্পিটিটর এবং you are trying to popularize your product to the market. সেই ক্ষেত্রে তুমি কি করলা, যে তোমার যে একটা কাউন্টার মার্কেটে প্রোডাক্ট আছে সেটার বিরুদ্ধে একটা ফলস অ্যাকুইজিশন দিয়ে দিলা, বা কোনো একটা ওই যে হলুদ সাংবাদিকতা বা মিডিয়ার বা ফেসবুকের তুমি সহযোগিতা নিয়ে একটা ফলস অ্যাকুইজিশন মেরে দিলা। তাহলে কি
দেখবা যে ওই প্রোডাক্টটা প্রতি মানুষের আগ্রহ কমে যাবে, পরে হয়তো বা নতুন কোনো প্রোডাক্ট আসলে সেই, যেমন তোমাদেরকে একটু ছোট্ট যদি উদাহরণ দেই, যে এরকম একটা চালাকি, যদি ওইটা ফলস অ্যাকুইজিশন ভাবে পড়ে না, অনেক সময় যেটা আমরা আগে দেখছি যে ওই যে হালাল সাবান, একটু লাইনে থাকো, হ্যাঁ বলি, ওয়ান ওয়ানে ছিল, ও একুয়াকালচার না, তাহলে ওই পুলা উল্টা পাল্টা না বুঝছে আগে একুয়াকালচারে কি এনিমেল মনে করে হ্যাঁ মনে টেলিফোন করে দিছে। শেষ, হ্যাঁ। তো ইয়া করো, ওই যে ওই তুমি একটু শেয়ার কে টেলিফোন করে বলো যে তোমরা কি আন্তাজে টেলিফোন করতেছো। না আমাদের তো কোনো কোর্স নেই, বা তাহলে আহমেদুল বা অন্য কেউ বোধহয় ওদের যারা মুবারক, এদের তমা, ওদের কাউকে একটু বলো। আচ্ছা, ও যেটা বলতেছিলাম যে প্রোটেক্ট বিজনেস, এরকম ধরো, যেমন আগে একসময় আমরা শুনছিলাম যে ওই যে ম্যাক্স ব্লেড, যেটা তোমার মার্কেটিং করার জন্য সোর্ড ব্লেডের এগেইনস্টে তোমার একটা এরকম ফলস অ্যাকুইজিশন দিছিল যে ওটার ভিতরে তোমার শুকরের মানে ফ্যাট এটা দেওয়া হয়, এই জন্য কিন্তু পরে এক ধাক্কায় তোমার সোর্ড ব্লেডের মার্কেট কমে গিয়ে পরে ম্যাক্স ব্লেড তোমার মার্কেটিং শুরু স্যার হলো। ব্লেডের মধ্যে ফ্যাট দেওয়া হয়? হ্যাঁ, এই ধরনের কথা, মানে এটা আমরা যেমন ধরো অনেকটা স্কুল কলেজে পড়ি সেই সময়ের কথা বলতেছি। এটা ম্যাক্স ব্লেড আছে না? জি স্যার। হ্যাঁ, এরকম একটা মানে একটা অ্যাকুইজিশন আমরা শুনছিলাম। আবার তোমার এটা ডাইরেক্ট অ্যাকুইজিশন না, যেমন ধরো এটাও আমরা মোটামুটি ধরো কলেজ লাইফে যেটা দেখছি যে হালাল সাবান, ওই যে একটা সাবান মার্কেটিং করতে গিয়ে তখন তোমার এই কনসেপ্টটা নিয়ে আসলো হালাল সাবান। হ্যাঁ, তো এটা কি জানি একটা তখন অ্যাড দিত দেখতাম, তার মানে কি তারা ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করছে যে অন্যান্য সাবানে যে ফ্যাট দেওয়া হয় এটা হয়তো শুকরের হ্যাঁ ফ্যাট। তো এইভাবে তোমার বিভিন্ন ধরনের অ্যাকুইজিশন মেরে তোমার, আবার অনেকে আছে ধরো ওই যে কনজিউমার অ্যাক্ট হিসেবে সে হয়তো জিনিস, তুমি হয়তো রেস্টুরেন্টে দেখবা যে অনেক সময় যে ফানি ওই যে থ্রি স্টুডেন্ট, তিন বলদের যে মাঝে মাঝে কার্টুন দেখো না, জি স্যার। রেস্টুরেন্টে হয়তো বসছো খাইতে, যে বিল পে না করার জন্য যে খাবারের ভিতরে হয়তো একটা ফলস অ্যাকুইজিশন দিয়ে বললো যে এটাতে চুল পাওয়া গেছে বা তেলাপোকা পাওয়া গেছে, এরকম। তো এরকম অনেক ধরনের তোমার ঘটনা ঘটতে পারে যে তুমি একটা কোম্পানির বিরুদ্ধে অযথা একটা এরকম একটা ফলস অ্যাকুইজিশন দিতে। তো এই বিষয়গুলি থেকে তোমার মানে প্রোটেক্ট করার জন্য আমাদের এই যে কোয়ালিটি কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হলো পারপাস অফ কোয়ালিটি কন্ট্রোল অ্যাজ এ হোল। আবার যদি কোনো শুধু ফুড ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি কন্ট্রোলের পারপাসটা কি দেখো, এটাতেও একটা পারপাস ছিল যে রিডাকশন অফ রিজেক্টস। ইন্ডাস্ট্রিতে দেখবা যে যখন তুমি কোনো মেশিন মানে পাইলট বা লার্জ স্কেল প্রোডাকশন করো, তখন প্রচুর পরিমাণে কিন্তু তোমার লো গ্রেড প্রোডাক্ট বা রিজেক্ট বা ব্রোকেন প্রোডাক্ট হয়। তো এইগুলির কমানো বা তোমার টোটাল সিস্টেমটাকে বা অপারেশন সিস্টেমটাকে হয়তো অ্যাডজাস্ট করলে, অপটিমাইজ করলে এগুলি অনেকটা কমে। তো এই কমানোর দায়িত্ব কিন্তু কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের, রিডাকশন অফ রিজেক্টস। আর একটা মেনটেনেন্স অফ ইউনিফর্ম কোয়ালিটি, যে একটা প্রোডাক্ট মনে করে একটা বড় হয়ে গেল, একটা ছোট হয়ে গেল, একটা হলো বাঁকা হয়ে গেল, এরকম যেন না হয়, সবগুলো ইউনিফর্ম হয়, এটাও তোমার মেনটেন করাও কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের কাজ। ইনক্রিজ কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমারের স্যাটিসফ্যাকশন তো অবভিয়াসলি এটা কোয়ালিটি কন্ট্রোলের কাজ হবে। ইনক্রিজ এমপ্লয়ি মোরাল, এমপ্লয়ীদের মোরাল, তাদেরকে ট্রেনিং দিয়ে বা তাদেরকে তোমার ইনসেন্টিভ দিয়ে এগুলির মাধ্যমে তাদের মোরালিটি ইমপ্রুভ করাও কোয়ালিটি কন্ট্রোলের কাজ। আর হল মিনিমাইজিং কস্ট, যে ওভারঅল প্রোডাকশন কস্টটা কিভাবে কমানো যায়, এইগুলি হলো স্পেসিফিক অবজেক্টিভ অফ কোয়ালিটি কন্ট্রোল। তুমি যখন তুমি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করবা, in addition the above three objectives or purpose, these objective you have to fulfill. তাহলে মানে আমাদের আগে যে তিনটা অবজেক্টিভ আমরা দেখলাম ওইগুলি তো আমাদের করতেই হবে, কারণ এগুলি হলো কি যে পাবলিক বা পাবলিক হেলথ ইস্যু বা ইন জেনারেল তোমার এটা ইস্যু,
সেগুলির সাথে সাথে ইন্ডাস্ট্রির কিছু ইস্যু বা তোমার তাদের বিষয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে সেগুলি এগুলি। আচ্ছা, এখন হলো মেজর টাস্ক রিলেটেড টু কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল রিলেটেড আসলে মেজর টাস্কগুলি কি, কাজগুলি কি কি, সেই এই কাজগুলি তোমাদের মুবারক মানে 1 বাই 1 মোটামুটি পড়া যাবে। যে এই ইন্ডাস্ট্রিতে যখন তুমি কোয়ালিটি কন্ট্রোল করতে যাবা তখন তোমার মেজর কাজগুলি কি হবে, অথবা তুমি যদি ফুড সেফটি এক্সপার্ট হিসেবে বা অফিসার হিসেবে কাজ করো সেই ক্ষেত্রেও তোমার কাজগুলি কি হবে, সেই কাজগুলি বা কোনো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম যদি কোথাও তুমি সার্টিফাই করতে চাও বা কোনো সিস্টেম যখন অডিট করতে চাও সেক্ষেত্রে তুমি কি কি জিনিস দেখবা, সেই বিষয়গুলির কিছু প্রাইমারি কিছু টাস্ক এখানে দেওয়া আছে, যদিও সবগুলি এখানে নাই। মোটা দাগে যে সকল কাজ সেগুলি হলো এস্টাবলিশমেন্ট অফ স্পেসিফিকেশন অফ রিকোয়ারমেন্টস। তো এটা তোমার অডিটিং বা বিশেষ করে ফুড সেফটি ইন্সপেকশন করা অথবা কোনো কোম্পানিতে কোনো কোম্পানির তোমার ওভারঅল কোয়ালিটি কন্ট্রোল করা, যেখানেই করো না কেন মোটা দাগে এই কাজগুলি কমন থাকবে। হয়তো তোমার নেচার অফ ওয়ার্কের উপর বেসিস করে হয়তো কিছু এক্সটার্নাল আর কিছু কাজ ওখানে আসবে ডিফারেন্ট নামে, বাট মোটা দাগে এই কাজগুলি সব জায়গায় কমন করতেই হবে। যেমন 1 নম্বর হলো এস্টাবলিশড স্পেসিফিকেশন রিকোয়ারমেন্টস। তুমি কোনো জিনিসের যে যার কোয়ালিটি কন্ট্রোল করতে চাচ্ছ তার তো কিছু স্পেসিফিকেশন বা কোয়ালিটি অ্যাট্রিবিউট সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, বা যদি তোমার এই প্রোডাক্টের স্পেসিফিক কোনো কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর কোনো ডেফিনেশন না থাকে তাহলে সেগুলি তোমাকে তৈরি করতে হবে। এটা হলো তোমার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট কাজ। তারপর হলো ওয়ান্স ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্য অ্যাট্রিবিউটস দেন দ্য কোয়েশ্চেন ইজ কাম হাউ উইল ডিটারমাইন দেম। দ্যাট মিনস ইউ নিড টু ডেভেলপ সাম টেস্ট প্রসিডিউর। এই জন্য দেখবা যে তোমার হয়তো কোয়ালিটি কন্ট্রোল ল্যাব থাকবে, মাইক্রোওয়েভ ল্যাব, কেমিক্যাল ল্যাব, এগুলি ল্যাব থাকবে। দ্য নেক্সট, when the question comes about the testing, then also the question will come how much you are going to use for testing and how you will collect that amount, যে তুমি কিভাবে কতটুকু জিনিস নিয়ে অ্যানালাইসিস করবা বা কিভাবে জিনিসটা নিবা, কোথা থেকে নিবা, এই বিষয়গুলি এখানে কোশ্চেন আসবে। এখন মনে করো একটা কোম্পানির দৈনিক হয়তো লক্ষ লক্ষ মেট্রিক টন জিনিস প্রোডাকশন করতেছে, এখন তুমি ওইখান থেকে এটাকে টেস্ট করবা, মানে ওইখান থেকে কোন জায়গা থেকে নিবা, কতটুকু নিবা, এটার একটু স্পেসিফিক কিছু নিয়ম কানুন আছে। অথবা তুমি মনে করো একটা ফুড ইন্সপেকশন করতে গেছো মার্কেটে, মার্কেটে হাজার হাজার দোকান আছে, তুমি কোন দোকান থেকে কতটুকু নিবা, কিভাবে নিবা, এগুলির সিস্টেমেটিক কিছু স্ট্যাটিস্টিক্যাল বা সায়েন্টিফিক প্রসেস আছে, এই প্রসেসগুলি সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। তারপরে যে এই কাজগুলি করতে গিয়া এখানে দেখবা যে তোমার কিছু রেকর্ডিং এর বিষয় আছে, কিছু রিপোর্টিং এর বিষয় আছে, রিপোর্ট তৈরি করা লাগবে, সেগুলি কিভাবে করবা, কিভাবে প্রিজার্ভ করবা, কিভাবে তুমি রিপোর্ট তৈরি করবা, সেই বিষয়গুলি সম্পর্কে তোমার একটা আইডিয়া থাকতে হবে। আচ্ছা, তারপরে ওয়ান্স ইউ আর অপারেটিং ইউর প্রসেস, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেক্ষেত্রে তোমাকে কিছু ট্রাবল শুটিং এর কাজ করা লাগতে পারে, স্পেশাল প্রবলেম ক্রিয়েট হতে পারে। মনে করো যে নন ইউনিফর্ম প্রোডাক্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তোমার কি কেন হচ্ছে এই টোটাল সিস্টেমটাকে তোমাকে আবার কি অপটিমাইজ করা লাগতে পারে এবং এই ট্রাবলগুলিকে তোমাকে শুট করতে হবে। আর হলো স্পেশাল প্রবলেম আসতে পারে। তারপরে এমপ্লয়ীদের মোরালিটি ইমপ্রুভ করার জন্য তাদের ট্রেনিং, ইনসেন্টিভ, এগুলির কিছু বিষয় থাকতে পারে। তো এই সবগুলি বিষয় হলো তোমার মোটা দাগে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের মেজর টাস্ক। তো এখানে তো প্রথমে যেটা আসছে কোয়ালিটি স্পেসিফিকেশন অর রিকোয়ারমেন্টস। কোয়ালিটি স্পেসিফিকেশন বলতে আসলে আমরা কি বুঝি? কোয়ালিটি স্পেসিফিকেশন বলতে আমরা বুঝি যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা প্রসেসের কিছু স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলিকে আমরা কিছু ভ্যালু দ্বারা বা কিছু মানদণ্ড দ্বারা ডিফাইন করে দিব, এটাই হলো স্পেসিফিকেশন। মনে করো যে তুমি তোমার কোমরের মাপ, তুমি প্যান্ট বানাইতে যাচ্ছ, তোমার প্যান্ট বানাইতে গেলে তোমার কোমরের মাপ 32, সেক্ষেত্রে অবশ্যই কি যে তোমার জন্য এটা একটা স্ট্যান্ডার্ড যে আমার যে প্যান্টটা যেটা বানাবো এটার মাপ থাকতে হবে কি 32। তো এই মাপটাকে যখন আমি 32 দ্বারা ফিক্সড করে দিলাম, মানে কি এটা গ্রেড ও স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল কি স্পেসিফিকেশন। মনে করো তুমি ওই যে একটা ফ্রিজ কিনতে গেলা, সাথে সাথে দেখবো একটা স্পেসিফিকেশন একটা শীট দেওয়া থাকে। তো এই স্পেসিফিকেশন শীট কিছুই না, ওটার ভিতরে কিছু কি গ্রেড ও স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে আর কিছু বৈশিষ্ট্য থাকে।
কিছু বৈশিষ্ট্যের সাথে যখন কিছু এই যে ভ্যালু দ্বারা এটাকে লিমিট করে দেওয়া হয় তখন এটা হয়ে যায় স্পেসিফিকেশন। তো আশা করি এটা বুঝেছো। তো এখন কোশ্চেন আসে, তাহলে কোয়ালিটি অ্যাট্রিবিউটস বলতে আমরা কি বুঝবো? তো এখানে খেয়াল করো যে কোয়ালিটি অ্যাট্রিবিউটস আমি বলছি টু অ্যাট্রিবিউটস is nothing but some features. It could be a single feature or could be a group of features, group of parameters. The quality attributes nothing but some features or a single entity that specifies some parameters. Parameters could be assessed by sense or assessed by or could be hidden. তাহলে আমরা কোয়ালিটি অ্যাট্রিবিউটস বলতেই বুঝবো যে এটা হলো some features or a single entity যেটা সবসময় কিছু স্পেসিফিক কিছু প্যারামিটারের মাধ্যমে এক্সপ্রেস করা যায়। প্যারামিটারগুলি হইতে পারে কুড বি অ্যাসেসিবল বাই সেন্স অর কুড বি হিডেন। হিডেন মনে করো যে একটা প্রোডাক্টের ভিতরে কতটুকু ভিটামিন, কেমিক্যাল বা মিনারেলস আছে, এটা তো আর তুমি সেন্স দ্বারা অ্যাসেস করতে পারবে না, এটা খেয়ে তোমাকে বুঝতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে হিডেন। তো এই জিনিসগুলি কোয়ালিটি অ্যাট্রিবিউটস আমি এক কথায় যেটা বলবো যে এটা আসলে কিছু বৈশিষ্ট্য তোমাকে মনে রাখতে হবে। এটা হইতে পারে একটা বৈশিষ্ট্য বা অনেকগুলি বৈশিষ্ট্যকে একসাথে মিলিয়ে, এটা হইতে পারে একটা প্যারামিটার অথবা অনেকগুলি প্যারামিটারের মাধ্যমে হইতে পারে একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য তোমাকে কোনো একটা জিনিসকে সিলেকশনের ক্ষেত্রে তোমাকে হেল্প করবে আর কি। এটা কোয়ালিটি অ্যাট্রিবিউটস। তো কোয়ালিটি অ্যাট্রিবিউটসে দেখো এর কিছু ডাইমেনশন থাকবে, কিছু ফ্যাক্টরস থাকবে। সো হোয়াট আর দ্য ডাইমেনশন এন্ড হোয়াট আর দ্য ফ্যাক্টরস এখানে দেখো ডিফাইন করা আছে। তো কোয়ালিটি অ্যাট্রিবিউটস এর দেখো মোটামুটি 8টা ডাইমেনশন থাকে। পারফরম্যান্স, ফিচার্স, reliability, conformance, durability, serviceability, aesthetic and perceived quality. Now the question is, what is performance? Performance is evaluation of a product or service with respect to function or intended use. যে ওই প্রোডাক্টটার যে ফাংশন ছিল বা তার যে কাঙ্ক্ষিত যে ব্যবহারটা ছিল, সেই ব্যবহারটা সে কতটুকু ফিল আপ করতে পারতেছে, পূরণ করতে পারতেছে ওই পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিসটা, এইটার ইভালুয়েশন মেজারটাই হলো পারফরমেন্স। এই জন্য পারফরমেন্স ইজ নাথিং বাট দ্য ইভালুয়েশন অফ প্রোডাক্ট অর সার্ভিস উইথ রেসপেক্ট টু ফাংশন অর ইন্টেন্ডেড ইউজ। এটা তোমাকে বুঝতে হবে। তারপরে ফিচার্স। ফিচার্সটা কি? ফিচার্স হলো যে এটা আসলে ক্যারেক্টারিস্টিক্স কানেক্টেড টু দ্য প্রোডাক্ট পারফরমেন্স। এই প্রোডাক্ট পারফরমেন্সের সাথে কানেক্টেড যে সকল তোমার ক্যারেক্টারিস্টিক্স আছে সেটাই হবে ফিচার। মানে পারফরমেন্স করতে গিয়া, পারফরমেন্স ইভালুয়েশন করতে গিয়া তুমি কোন কোন বৈশিষ্ট্যগুলি তুমি চেক করেছো, মানে এটার সাথে কানেক্টেড বৈশিষ্ট্যগুলি কি কি, সেটাই হবে ফিচার্স। এটা এডিশনাল ক্যারেক্টারিস্টিক্সও বলা যেতে পারে। আচ্ছা, তারপর রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি কি? প্রবাবিলিটি অফ এ প্রোডাক্ট সাকসেস উইদিন এ স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। কোনো একটা প্রোডাক্ট একটা সার্টেন টাইম পর্যন্ত তোমার সেটা মার্কেটে টিকে থাকার তার এবিলিটিটা কতটুকু, সেটাই হলো রিলায়েবিলিটি। যে মনে করো যে একটা প্রোডাক্ট মার্কেটে ছাড়লো, ছাড়ার সাথে সাথে একবার খায়া ও আর দ্বিতীয়বারের প্রোডাক্টের কাছাকাছি গেল না, তার মানে কি? এটা হলো যে ওখানে যে বৈশিষ্ট্য বা যে পারফরমেন্স এটা থাকার কথা ছিল সেটা নাই, যার কারণে তার রিলায়েবিলিটি ইট লস্ট ইটস রিলায়েবিলিটি। তো এই জন্য এটা হলো রিলায়েবিলিটি। তার ফলে কনফরমেন্স। কনফরমেন্স হলো ডিগ্রি অফ মিটিং প্রি এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস। এটা সাধারণত ডিজাইন ফেজে চিন্তা করা হয় যে ডিগ্রি অফ মিটিং প্রি এস্টাবলিশ স্ট্যান্ডার্ডস। যে তুমি যখন প্রোডাক্ট ডিজাইন করতে যাচ্ছ, তুমি যে স্ট্যান্ডার্ডগুলি বা স্পেসিফিকেশনগুলি তুমি এটাকে ফিক্সড করছো, সেটা কতটুকু মিট করতে পারতেছে, এটা হলো কনফরমেন্স। তারপরে ডিউরেবিলিটি, এটা মেজার অফ প্রোডাক্ট লাইফ। ওয়ান ক্যান ইউজ বিফোর ইট ফিজিক্যালি ডিটোরিয়েটস। প্রোডাক্ট লাইফ মানে কতদিন তুমি এটা ইউজ করতে পারো। সার্ভিসিবিলিটি, এটা স্পিড, কার্টেসি, ইজ অফ ইউজ আর মেইনটেনেন্স এন্ড সার্ভিস, মানে এটা তুমি সেল আফটার সার্ভিসটা কেমন। অ্যাস্থেটিক মানে দেখতে কেমন, তার ফিল কেমন, সাউন্ড কেমন, টেস্ট কেমন, এন্ড পারসিভ কোয়ালিটি, এটা হলো ওপিনিয়ন, কনজিউমার ওপিনিয়ন। তাহলে এই হলো 8টা মোটামুটি ডাইমেনশন। এই 8টা ডাইমেনশন তোমাকে খেয়াল রাখতে হবে। এটা হলো অ্যাট্রিবিউটস। তোমার যদি কোনোটা বুঝতে কোনো কঠিন হয় আমাকে একটু বললো, আমি লেকচারটা শেষ করতে চাচ্ছি। মানে কোনোটার সাথে যদি তোমারটা আরেকটা ডাইমেনশনের খুবই একই মনে হয়, তাহলে সূক্ষ্ম পার্থক্যটা কি ভালো করে চিন্তা করো, না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। তারপরে ফ্যাক্টরস। তাহলে আমরা ওইখানে দেখলাম যে ডাইমেনশন, আর এই স্লাইডে আমরা দেখবো ফ্যাক্টর।
তো সাধারণত যে কোনো কোয়ালিটি অ্যাট্রিবিউট সিলেকশনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের ফ্যাক্টর থাকে, একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এক্সট্রিনসিক ফ্যাক্টরস। ইন্ট্রিনসিক ইন থেকে বুঝতেছো এটা হলো ইন্টারনাল যে সকল ফ্যাক্টরগুলি, আর এক্স থেকে বুঝতেছো এক্সটার্নাল। তো ইন্ট্রিনসিক ফ্যাক্টরগুলি সাধারণত এটা সেন্সরি, সেফটি এন্ড হেলথ, কনভিনিয়েন্স এন্ড রিলায়েবিলিটি, আর এক্সটার্নাল ফ্যাক্টরসগুলি সোর্স, এনভায়রনমেন্ট, কালচার, মার্কেটিং, এগুলো এক্সটার্নাল। পরের স্লাইডে দেখো যে এখানে কিছু মানে আছে, উদাহরণ আকারে দেওয়া আছে এক্সটেন্সিং ফ্যাক্টর, যেমন ইমোশন। যেমন মানে মনে করো একজন তো গরুর মাংস হয়তো একটা সার্টেন গ্রুপ সে কালচারালি খাবে না, এটা তার একটা ধর্মীয় ইমোশন। সুতরাং তার কাছে যত ভালো মাংস নিয়েই দেও গরুর মাংস, ওইটা আসলে বলে কোনো লাভ নাই। যত কোয়ালিটি করো, ইভেন বিদেশ থেকে কোয়ালিটি করে নিয়ে আসলেও দেখা যাবে এটা কাজ হবে না, কারণ হলে দিস ইজ দ্য ম্যাটার অফ ইমোশন আর কালচার বা ট্রেডিশন। তো এই কারণে এটা এখানে তোমার এটা একটা এক্সটার্নাল কোয়ালিটি ইস্যু। তারপরে মনে করো রেগুলেশন, মানে আইন দ্বারাই কিছু কিছু বিষয় হয়তো কি মনে করো ধর এখানে ফিক্সড করা থাকবে, যে মনে করো যে তুমি হয়তো ট্রান্সফ্যাট 1% বেশি যেন কখনোই না হয়, এটা আইন দ্বারাই রেগুলেটেড। সুতরাং এটা কি একটা এক্সটেন্সিভ। তারপরে অ্যাভেলেবিলিটি, এটা ইন্টেন্সিটিও হইতে পারে যে ফ্যাট কন্টেন্টটা যেহেতু এটা ভিতরে থাকবে, কিন্তু তারপরেও যেটা মনে করো আইন দ্বারা মানে ফিক্সড করা থাকবে সেটা এক্সটেন্সিভ। তারপরে অ্যাভেলেবিলিটি, এটাও একটা এক্সটেন্সিভ ফ্যাক্টর। মনে করো যে তোমার এরিয়াতেই ওটা নাই, তুমি এটা যত ভালোই জিনিসটা হোক তুমি যতই শুনো এটা তো হবে না। যেমন একজনকে আমি এমসিটি অয়েল কিনতে বললাম, সে সারা দুনিয়া খুঁজে পাচ্ছে না, তাহলে তো আসলে এখানে আমরা যত কথাই বলি না কেন সে অ্যাভেলেবল না হইলে এটা তো কোয়ালিটির কোশ্চেন তো পরের বিষয়। তাই এটা এই জন্য এক্সটেন্সিভ ফ্যাক্টর। পরে প্রাইস অ্যান্ড ব্র্যান্ড নেম, এটা তোমরা বুঝো, তোমার দামের সাথে এটা একটা কোয়ালিটির একটা বিষয় আছে, ব্র্যান্ড নেমেরও একটা বিষয় আছে। কনভিনিয়েন্স, যে দেখবা যে তোমাদের মার্কেটে হয়তো অনেকেই 100 ml দুধ পাইলে সেটা কিনে, আবার যদি 5 লিটারের বোতল থাকে দাম কম থাকলেও তুমি কিনবা না, কারণ দিস ইজ নট কনভিনিয়েন্ট ফর ইউ। একটু লাইনে থাকো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কামরুল, কেমন আছো? আছি আছি আলহামদুলিল্লাহ। না, ময়মনসিংহে আছি, ময়মনসিংহে আছি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত হ্যাঁ, শরীর স্বাস্থ্য আল্লাহ পাক ভালোই রাখছে। তো তোমরা কেমন আছো? আসাদুদ ভাই কেমন আছে? আচ্ছা, কিরকম কি বিষয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, 13 তারিখ, 13 তারিখ, 13 তারিখ, 13 তারিখ যদি, আচ্ছা আমি যদিও ঢাকা থাকবো, আমি দিয়ে অনলাইনে দিতে হবে না? হ্যাঁ, আমি অ্যাটেন্ড করবো না, অসুবিধা নেই। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের একটা হ্যাঁ একটা ট্যাবলেট মেশিন আছে। তুমি এটা, কিন্তু এটা কতটুক তুমি এটা দিয়ে করতে পারবা আই ডোন্ট নো। তোমাকে ওই যে ফ্লেক্স বানিয়ে নিতে হবে আর কি। হ্যাঁ, ফ্লেক্স ফ্লেক্স বানায় তারপর এটা করতে হবে, কিন্তু সরাসরি পাউডার দিলে এটা ট্যাবলেট হবে না। না না না, শিওর, এটা একটা খুবই একটা ভালো দারুণ একটা কনসেপ্ট। হুম 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 হুম। নাই, হ্যাঁ। না ঠিক আছে, কোনো সমস্যা নাই, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমরা তোমাকে হেল্প করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক- আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আসো।
কি অবস্থা, কেমন আছো? গুড। এনএসটি পাইছো না? Good. খুব ভালো মেসেজ। তুমি একটু রাখো, 5 মিনিট পরে আসো, ক্লাসটা শেষ করে পরে আমি দেখে আবার সেন্ড করে দিতেছি। হ্যাঁ থাক তুমি এই আর 5 মিনিট পরে আসো, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এক্সট্রিনসিক এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর, আর ইন্ট্রিনসিক হলো সবগুলো ইন্টারনাল। এখানে দেখলে বুঝবা, আমি আর একটু পড়তেছি না, আমার মনে আশা করি তোমরা বুঝে যাবা। তো এটা গেল টাইপস অফ কোয়ালিটি অ্যাট্রিবিউটস। কোয়ালিটি অ্যাট্রিবিউটস গুলি কত প্রকার? এই যে কোয়ান্টিটেটিভ, হিডেন এবং সেন্সরি। কোয়ান্টিটেটিভ মানে কি, যে কোয়ান্টিফাই করা যায়। হিডেন মানে এই যে নিউট্রিটিভ ভ্যালু, যেটা ভিতরে দেখা যায়, বাইরে থেকে দেখা যায় না, ভিতরে থাকে। আর সেন্সরি হলো ওই যে অ্যাপিয়ারেন্স, কাইনেস্থেটিক এন্ড ফ্লেভার। তো কোয়ালিটি অ্যাট্রিবিউটস এইগুলির এক্সপ্লেনেশন এখানে আছে এই স্লাইডগুলিতে, এটা একটু দেখে নিও। এই স্লাইডটাতেই আমরা শেষ করে দিব। আদার ক্লাসিফিকেশন অফ অ্যাট্রিবিউটস ডিফাইন্ড বাই রেগুলেশন অর সেফটি। এটা হলো ক্রিটিক্যাল অ্যাট্রিবিউটস, মেজর অ্যাট্রিবিউটস, আর মাইনর অ্যাট্রিবিউটস। ক্রিটিক্যাল অ্যাট্রিবিউটস হলো যে সকল অ্যাট্রিবিউটসগুলি তোমার হেলথ অথবা ডিজিজ, হেলথ কনসিকুয়েন্স অথবা ডিজিজের সাথে কানেক্টেড, সেটা হলো ক্রিটিক্যাল অ্যাট্রিবিউটস। যেমন মাইক্রোবিয়াল অথবা কোনো আফলাটক্সিন বা কোনো হেভি মেটাল, এগুলি ক্রিটিক্যাল অ্যাট্রিবিউটস, যেগুলি মানুষকে ডিজিজ ক্রিয়েট করতে। আর মেজর অ্যাট্রিবিউটস হলো যে সেগুলি তোমার ডাইরেক্ট ডিজিজ ক্রিয়েট করবে না, কিন্তু এটা লং টার্ম এটা ক্ষতিকারক প্রভাব আছে, এটা হলো মেজর অ্যাট্রিবিউটস। আর মাইনর অ্যাট্রিবিউটস ছিল যে সকল অ্যাট্রিবিউটসগুলি তোমার এমনি কোনো ইথিক্যালি খারাপ, কিন্তু হয়তো এটা কোনো শরীরের জন্য খারাপ না, সেটা হলো মাইনর অ্যাট্রিবিউটস। তো এই অ্যাট্রিবিউটসগুলি তোমার ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, অথবা বায়োলজিক্যাল হতে পারে। যেমন মনে করো যে বাতের ভিতরে তুমি হয়তো কোনো একটা ইয়া পাইলা, পিন পাইলা, তাহলে এটা কি ক্রিটিক্যাল হবে না মেজর হবে না মাইনর হবে? হ্যাঁ, মনে করো তুমি রাইসের ভিতরে একটা পিন পাইলা, তো সেটা কি ক্রিটিক্যাল হবে না মেজর না মাইনর হবে? হ্যাঁ, ক্রিটিক্যাল হবে। এক্স্যাক্টলি ক্রিটিক্যাল। হ্যাঁ, কারণ এটা হলো হেলথ ইস্যু, মানে এটা ডাইরেক্ট তোমাকে ইনজুর্ড করবে। যেটা ইনজুর্ড করবে দ্যাট ইজ ইট মাস্ট বি ক্রিটিক্যাল। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে আমরা শুরু করব ফুড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস বা কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। তো আজকে মানে যেটুকু মোটামুটি পড়াইছি, এটা মনে করো তোমার যে কোয়ালিটির বেসিক মোটামুটি যেটা আসে, টোটালটাই মোটামুটি তোমাদের হয়ে গেছে। তো এটা একটু ভালো করে পড়ে নিবা, দেখে নিবা। আর মোবারক তোমাদের তারপরে যে ক্লাসগুলি করাবে এটা খেয়াল রাখো। মোবারক মোস্টলি তোমাদের এই যে মেজর অ্যাক্টিভিটিসগুলির এগুলি সব প্রত্যেকটারই একটা ডিটেলস ভিতরে পড়াবে, তো সেইগুলি তোমরা একটু খেয়াল রাখবে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ। তো তোমরা আমি দেখতেছি তোমাদের 32 জন আছো আর কি। তো 32 জন আমি একটু রুল কল করে ফেলি, কারণ আমার কাছে এইখান থেকে আমি কপি করে নিতে পারি, এবং তোমরা পরে আইসা যারা জয়েন করছো এর সেগুলি অবশ্য আমি দেখতে পারি, কিন্তু আমি আসলে অতটা হার্ড হইতে চাচ্ছি না, আমি একটু সফট। যে যারা পরে জয়েন করছো ইচ্ছা করলে আমি হয়তো দেখে অ্যাবসেন্ট করে দিতে পারি, কিন্তু এগুলি আর করব না স্যার। অনেকের নেটওয়ার্কের সমস্যা থাকে স্যার। হ্যাঁ, এই জন্যই ওই এতে যাব না। আর তাছাড়া আমার সাবজেক্টে তো এমনি লোকজন ফেল টেল করে, ক্লাস না করলে তো এমনি ফেল করবো, সুতরাং তো আমার ইয়ে করে দরকারটা কি? আচ্ছা, এটা হলো আচ্ছা। তো তোমাদের আমি একটু রুল কল গুলি করতেছি, একটু তোমরা রেসপন্স করো। 2 ইয়েস স্যার। আজকে কি 11 তারিখ না? জি স্যার। 5 ইয়েস স্যার। 6 Yes, sir. 10 Yes, sir. 11 Yes, sir. 14 Yes, sir. 18 Yes, sir. 19 Yes, sir. 20
22, 23. Yes, sir. Sir, 22. Sir, 23. Okay. 25, Yes, sir. 27, 28, Yes, sir.